পাই চলতে চলতে অলরেডি আমরা ডে 3 তে পৌঁছে গেছি। ডে 1 এর ইউনিট আর মেজারমেন্ট টপিক এবং ডে 2 এর টপিক ছিল কাইনেমেটিক্স। পেরিয়ে আজকে আমরা হাজির হয়েছি স্কেলার এবং ভেক্টর। স্কেলার, ভেক্টর এবং আরো ভালো করে বলতে গেলে আজকে টপিক হচ্ছে মোশনিং অফ ব্রেক। সবকিছুই শিখবো, সবকিছু জানবো, ফর্মুলাগুলো রিভিশন করব, দেখবো কিছু নিউমেরিক্যাল প্রবলেমস। দেখতে গেলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, পাশের বেল বাটনটাকে প্রেস করতে হবে যাতে এর পরের দিনের ভিডিওটা আপলোড করলে তোমার কাছে খবর চলে যায়। ঠিক আছে? তো প্রথমেই চলো জেনে নিই ভেক্টর ব্যাপারটা কি। এটা তোমরা অলরেডি জানো, যে রাশিটার ম্যাগনিটিউড এবং ডিরেকশন দুটোই আছে তাকে আমরা ভেক্টর। এবারে এই ভেক্টরকে আমরা কিভাবে প্রকাশ করি না, এ একটা যদি ভেক্টর হয় তাকে আমরা লিখি a * a ক্যাপ, যেখানে বেসিক্যালি এই এটা হলো ভেক্টরটার ম্যাগনিটিউড আর এই ক্যাপটা হচ্ছে ইউনিট ভেক্টর অ্যালং a, মানে বেসিক্যালি এই a ক্যাপটা একটা ভেক্টরটার ডিরেকশনটাকে প্রকাশ করে। ঠিক আছে? আর এই a ক্যাপ বা যে কোনো ভেক্টরের দিক বরাবর ইউনিট ভেক্টর বের করার নিয়ম। আচ্ছা, ইউনিট ভেক্টর মানে কি জানো নিশ্চয়ই, যে ভেক্টরের মানটা একটা নির্দিষ্ট ডিরেকশনে যে ভেক্টরের মানটা এক তাকে আমরা বলি ইউনিট ভেক্টর। তো পার্টিকুলারলি আমি যদি বলি যে তোমাকে a এর দিক বরাবর ইউনিট ভেক্টর বের করতে হবে, তোমাকে a ভেক্টরটাকে তার ম্যাগনিটিউড দিয়ে ভাগ করে দিতে হবে। ঠিক আছে? তো দেখো আমরা অলরেডি জানি আমাদের তিনটে অ্যাক্সিস আছে, x অ্যাক্সিস, y অ্যাক্সিস আর z অ্যাক্সিস। এই তিনটে অ্যাক্সিস বরাবর আমাদের কিন্তু তিনটি ইউনিট ভেক্টর আছে, যেগুলো আমাদের কাছে খুব পরিচিত। সেগুলো হচ্ছে i ক্যাপ, j ক্যাপ আর k ক্যাপ। ঠিক আছে? এবার দেখো এই ভেক্টর যখন দুটো যোগ করা হয়, অবভিয়াসলি দুটো ভেক্টর যোগ করলে আমি একটা থার্ড যে ভেক্টর পাবো সেটা হচ্ছে তাদের যোগফল। তার একটা ভ্যালুও থাকবে, তার একটা ডিরেকশন থাকবে। তো ইউজুয়ালি আমরা 2 আর 5 যেভাবে যোগ করি সেভাবে যোগ করলে ভেক্টরের যোগফল পাওয়া যাবে। তাহলে ভেক্টরের যোগফলের একটা আলাদা রুল থাকে। তো দেখো এখানে আমি a আর b এই দুটো ভেক্টর যোগ করে আর ভেক্টর পেয়েছি। এই আর ভেক্টরটার মান বা মডুলাস হবে √a² + b² + 2ab cos θ, যেখানে থিটাটা হচ্ছে, দেখো পরের পেজে আমি ছবি এঁকেছি, এই ভেক্টর দুটো ল দিয়ে আমাদের ভেক্টরের এই যোগফল বের করা যায়। একটা হচ্ছে ট্রায়াঙ্গেল ল আর একটা হচ্ছে প্যারালেলোগ্রাম। তো দেখো দুটো ক্ষেত্রেই a ভেক্টর আর b ভেক্টরের মধ্যবর্তী কোণটা হচ্ছে আমার থিটা। ঠিক আছে? তো মধ্যবর্তী ভেক্টরের a আর b ভেক্টরের মধ্যবর্তী কোণটা থিটা হলে আমরা লিখতে পারি যে রেজাল্টেন্টের মডুলাসটা হবে √a² + b² + 2ab cos θ। ঠিক আছে? আর আমাদের দেখো এই যে রেজাল্টেন্ট ভেক্টর সেটা যদি a ভেক্টরের সাথে আলফা কোণ করে থাকে, আমরা ট্রায়াঙ্গেল লয়ের ছবিতে দেখতে পাচ্ছি যে আর রেজাল্টেন্ট ভেক্টরটা a ভেক্টরের সাথে আলফা কোণ করে আছে, তাহলে বেসিক্যালি এই tan আলফাটা আমাকে আমার রেজাল্টেন্ট ভেক্টরের ডিরেকশনটাকে বোঝাবে। তাহলে tan আলফা হবে b sin θ / a + b cos θ। ঠিক আছে? এইটা গেল ভেক্টরের অ্যাডিশন বা সামেশনের রুল। সেম ভাবে যদি দুটো ভেক্টর কোয়ান্টিটিকে আমি বিয়োগ করি তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমি একটা ভেক্টরই পাবো। সেই ভেক্টরটাকে আমরা প্রকাশ করি a - b হিসেবে। এবারে দেখো যখন তোমরা জীবনে প্রথম বীজগণিতে বিয়োগ শিখেছিলে তখন কিন্তু তোমরা দেখেছিলে যে দুটো ভেক্টরকে যদি আমরা বিয়োগ করি তার মানে হচ্ছে দুটো সংখ্যাকে বিয়োগ করি, তার মানে দুটো সংখ্যা, একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যার বিপরীত সংখ্যাকে যোগ করা। a ভেক্টর থেকে b ভেক্টর বিয়োগ করা মানে a ভেক্টর থেকে b ভেক্টরের বিপরীত ভেক্টর বিয়োগ করা। এখন বিপরীত ভেক্টর মানে হলো দুটো ভেক্টরকে আমরা তখনই বিপরীত ভেক্টর বলবো যখন তাদের মানটা সেম কিন্তু ডিরেকশনটা জাস্ট অপোজিট। মানে একটা নর্থের দিক বরাবর ভেক্টর ছিল, ধরো যার ম্যাগনিটিউড 10, আমরা 10 ম্যাগনিটিউডেরই একটা ভেক্টর নিয়েছি যার ডিরেকশনটা সাউথ বরাবর, তাহলে এই দুটো ভেক্টরকে আমরা অপোজিট ভেক্টর বলবো। তো দেখো যাই হোক, সাবট্রাকশন মানে দুটো এক সেকেন্ড ভেক্টরের অপোজিট ভেক্টরটা যোগ করা। এটারও ওরকম ফর্মুলা আছে। s মানে সাবট্রাকশনের ম্যাগনিটিউডটা হয় √a² + b² - 2ab cos θ। আগেরটার সাথে পার্থক্য হচ্ছে আগেরটাই ছিল +2ab cos θ, এখানে দেখো জাস্ট একটা -2ab cos θ হয়েছে। আসলে দেখো আগের ভেক্টরের bটা এই ফর্মুলায় -b দিয়ে রিপ্লেস হয়েছে, যেহেতু সেকেন্ড টার্মটা b², সেটাতে আমাদের কোনো সমস্যা হয়নি, কিন্তু যেখানে শুধু a আর b ছিল সেখানে আগে রিলেটিভলি একটা মাইনাস সাইন চলে এসেছে। ঠিক আছে? তো চলো এবার এক্সাম্পলে মুভ করা যাক।
এক্সাম্পলটা প্রথম বলেছে if the magnitude of sum of two vector is equal to the magnitude of the difference of the two vectors, then the angle between these two vectors, মানে দুটো ভেক্টরের আমার সামটার ম্যাগনিটিউড আর ডিফারেন্সটার ম্যাগনিটিউড ওর সমান করে দিয়েছে, আমাকে ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ বের করতে হবে। তাহলে চলো শুরু করা যাক। তো দেখো দুটো আমার ভেক্টর আছে, এ ভেক্টর আর বি ভেক্টর, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা আমি ধরে নিচ্ছি থিটা। তাহলে এদের সামের ম্যাগনিটিউড হবে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos থিটা হলো। আর দেখো এদের সাবট্রাকশনের গল্পটা দাঁড়াবে এইটা, দেখতে পাচ্ছ? তো দেখো আমার a স্কয়ার বি স্কয়ার দূর হয়ে যাবে, কারণ দুদিকে এক চিহ্ন মাত্রা জিনিস, আর এই দুটো তাহলে যোগ হবে যদি একদিকে নিয়ে আসি, ইকুয়ালস টু 0, মাঝখানে প্লাস। তো দেখো 2ab 4ab cos থিটা দাঁড়াবে, এটা সমান সমান দাঁড়াবে 4ab cos থিটা ইকুয়ালস টু কি 0। এবার দেখো আমার a আর b এরা কেউ তো শূন্য নয়, কারণ আমাকে বলেনি যে কোনটা আমার নাল ভেক্টর, নাল ভেক্টর মানে যে ভেক্টরের মানটা শূন্য, তাহলে obviously পসিবিলিটি আমার cos থিটা ইকুয়ালস টু 0 হবে। cos থিটা 0 কততে হয়? থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। তার মানে বেসিক্যালি থিটা ইকুয়ালস টু যদি 90 ডিগ্রি হয় তাহলে আমার এই শর্তটা পূর্ণ হবে। সো দেখো আমাদের অপশনে ডি রাখতে হচ্ছে কারেক্ট অপশন। ক্লিয়ার? তো চলো এবার পরের ম্যাথটা দেখে নিই। দেখো পরের ম্যাথটা বলেছে a body is moving with velocity 30 meter per second towards east, মানে পূর্ব দিক বরাবর 30 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে দৌড়চ্ছে। after 10 seconds its velocity become 40 meter per second towards the north, the average acceleration of the body is। আচ্ছা মানে এখানে আমাকে দুটো ভেলোসিটি বলে দিয়েছে with their respective direction, আর আমাকে বের করতে হবে অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন মানে আমরা কি জানি? v minus u by t, এই তো আমার অ্যাক্সেলারেশনের ফর্মুলা। এখন দেখো এটা তো আমার অ্যাক্সেলারেশনের ভেক্টর। এবার দেখো আমি যদি টিটাকে ইগনোর করি তাহলে আমি কি বলতে পারি mod of it মানে অ্যাক্সেলারেশনের মান এই দুটো ভেক্টরের সাবট্রাকশন, মানে কি v স্কয়ার প্লাস u স্কয়ার প্লাস 2vu cos থিটা বাই t, এখানে মাইনাস হবে যেহেতু এখানে মাইনাস আছে, বলতে পারে তো এর মডটা হবে এটার মড, এটা তো ভেক্টর নেই যা ছিল তাই থাকবে, এটার মড মানে এইটা, ঠিক আছে। এবার দেখো আমাকে বলে দিয়েছে v আর u দুটোই বলে দিয়েছে 30 আর 40, আর v এর ডিরেকশনটা আমাকে বলেছে u এর ডিরেকশনটা হচ্ছে টুয়ার্ডস ইস্ট আর v এর ডিরেকশনটা হচ্ছে টুয়ার্ডস নর্থ, তার মানে এরকম। সেক্ষেত্রে v আর u এর মধ্যবর্তী কোণটা বুঝতেই পারছিস 90, তাই তো? তাহলে cos 90 মানে अगेन 0, এটাকে ভুলে যাও। তাহলে আমার হচ্ছে 40 ডিগ্রি আর 30 ডিগ্রি, আর থিটা হচ্ছে 10, তাহলে √30 স্কয়ার প্লাস 40 স্কয়ার, এটা না করে করে মুখস্থ হয়ে গেছে যে এটা ইকুয়ালস টু ফর শিওর হবে 50/10, তার মানে হচ্ছে 5। আমরা জানি 900 আর 1600 যোগ করলে অলওয়েজ 25, তাহলে উত্তর হবে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। সো আমাদের ডি অপশনটা কারেক্ট। কি কাজে লাগিয়েছি? অ্যাক্সেলারেশন ইজ ইকুয়ালস টু ভেলোসিটির চেঞ্জ বাই সময়। ভেলোসিটির চেঞ্জ মানে ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি, যেহেতু ভেক্টর তাহলে আমাকে ভেক্টর সাবট্রাকশনের ফর্মুলা লাগাতে হয়েছে, থিটাটা 90 ডিগ্রি cos 90 0, তো সেখান থেকে আমি আমার অ্যাক্সেলারেশনটা পেয়ে গেছি। ক্লিয়ার? বোঝা গেছে? তো চলো এবার পরের দিকে তাকানো যাক। এই রুলের एग्जांपल শেষ, এবার আছে আসল বেশ ভারী সারি রুলের দিকে এগোচ্ছি, সেগুলো হচ্ছে কম্পোনেন্টস অফ আ ভেক্টর। এই নিয়ে তো মানে সারা 11 ইভেন সারা 12 জোরে ফুলে মরেছো আমি জানি। এই ভেক্টরের কম্পোনেন্ট ফিজিক্সের সারা বইতে সব জায়গায় বর্তমান, আসলে এটা খুব ইম্পর্টেন্ট। তো সেজন্য এটাকে একটু আমাদেরকে ভালো করে দেখতে হবে, ভালো করে এটাকে পড়তে হবে। তো দেখো তোমাকে যদি আমি বেসিক্যালি এখানে পারপেন্ডিকুলার অ্যাক্সিসেরই ছবিটা এঁকেছি,
কারণ পরীক্ষায় বেশি পারপেন্ডিকুলার অ্যাক্সিসের প্রবলেমগুলোই দেয়, তো সেই জন্য আমি ওটাই প্রেফার করেছি। পারপেন্ডিকুলার অ্যাক্সিস মানে দেখো আমি যে অ্যাক্সিস দুটো বরাবর কম্পোনেন্টে ভেঙেছি সেই অ্যাক্সিস দুটো পরস্পর হচ্ছে পারপেন্ডিকুলার মানে লম্ব। তো এক্স ও আর ওয়াই অ্যাক্সিস, দুটো অ্যাক্সিস আমার চেনা জানা খুব লম্ব অক্ষ। এবার আমি ধরে নিয়েছি আমার দেওয়া ভেক্টরটা এক্স অ্যাক্সিসের সঙ্গে থিটা কোণ করেছে, ঠিক আছে। তাহলে দেখো আমি এই কথাটা সবসময় বলি যে যে অ্যাক্সিসের সাথে কোণটা বলে দেবে সেই অ্যাক্সিস বরাবর আমার কম্পোনেন্টটা হবে cos কম্পোনেন্ট। তাহলে এখানে এক্স অ্যাক্সিসের সঙ্গে কোণ বলে দিয়েছে, তাহলে এক্স এর দিক বরাবর কোণটা হবে r cos থিটা, আর y এর ডিরেকশন বরাবর কম্পোনেন্টটা হবে r sin থিটা। যে ডিরেকশনের সঙ্গে কোণ বলে দেবে বাবু সেই ডিরেকশন বরাবর কম্পোনেন্টস হচ্ছে cos থিটা কম্পোনেন্ট। ওকে, আর দেখো এখান থেকে বুঝতে পারছো সমীকরণ দুটো ভাগ করে দিলে tan θ তোমার rx ry বেরোবে। মানে তোমাকে কোনো ভেক্টর আমি কম্পোনেন্ট ফর্মে r rx i cap ry j cap ফর্মে দিয়ে দিতে পারি। এটা কমন ফর্ম, মানে 5 i cap 3 j cap ফর্মে দিয়ে দিতে পারি। সেক্ষেত্রে যদি তোমাকে আমি জিজ্ঞেস করি যে কত x অ্যাক্সিসের সাথে কত কোণ করেছে, সেটা বের করার ফর্মুলা হচ্ছে tan θ ry rx আর r rx square ry square। ওকে, আরটা হচ্ছে ভেক্টরটার মডুলাসটা বের করা হলো, কম্পোনেন্ট দিয়ে দিলে ভেক্টরটার মডুলাস করে বার করব। আচ্ছা, তারপরে দেখো পজিশন ভেক্টর বলে একটা জিনিস আমরা ফিজিক্সে মাঝে মাঝে পড়ি, সেটা হচ্ছে যে একটা বিন্দু পয়েন্ট দিয়ে দিয়েছি x, y, z, এটার পজিশন ভেক্টর দেখো দুই রকম হতে পারে। এক তুমি একদম মূল বিন্দু থেকে তার পজিশন বের করছো, দিস ক্যান বি ওয়ান কেসেস। আর একটা হতে পারে আমি তোমাকে দুটো পয়েন্ট দিয়ে দিয়েছি, সেই দুটো পয়েন্টের আর কি সংযোগকারী যে ভেক্টরটা পজিশন ভেক্টরটা সেটা বের করছো। তো দেখো আমি সেকেন্ডটাই করেছি, তাতে করে জেনারেলটা করার সুবিধা। এ আর বি দুটো পয়েন্ট দিয়ে দিয়েছি, তাদের পজিশন আমি x y z এর সাপেক্ষে দিয়ে দিয়েছি। এবার আমি এ বি এর সংযোজককারী যে ভেক্টরটা আছে সেটা বের করেছি। সেটা বেসিক্যালি x2 - x1 i cap, y2 - y1 j cap, z2 - z1 k cap। হলো, এই হচ্ছে যদি এ আর বি বিন্দু দিয়ে থাকে তাদের পজিশনের কম্পোনেন্টস দিয়ে দিয়েছে, পজিশন বলে দিয়েছে, তাহলে কিভাবে এ বি ভেক্টরটা লিখব। এবার বুঝতেই পারছো বি ভেক্টরটা যদি 0 হয়, তাহলে মানে মূল বিন্দু হয় 0, 0, 0, তাহলে সেক্ষেত্রে ফর্মটা দাঁড়াবে x i cap, y j cap, z k cap। সেটা আমি দেখো লিখেছি a x y i cap, y j cap আর z k cap। আর এর সেক্ষেত্রে মডুলাসটা বের করব। যখন 2 ডাইমেনশন ছিল তখন শুধু x স্কয়ার y স্কয়ার করেছি, যখন কেসটা 3 ডাইমেনশনাল তখন আমাকে করতে হবে x স্কয়ার y স্কয়ার z স্কয়ার। এইবার আসল টপিকে চলে আসি, সেটা হচ্ছে মোশন ইন আ প্লেন। আগের দিন তোমরা কাইনেমেটিক্স পড়েছো, কাইনেমেটিক্সে বেসিক্যালি যা যা গল্প আমরা পড়েছি সেগুলো সবকটাই কিন্তু ওয়ান ডাইমেনশন, মানে একটা লাইন বরাবর হাঁটাচলা করেছে সেটা। এখন আমরা কিন্তু এমন গল্প বলবো যেখানে বস্তুটা 3 ডাইমেনশনালে ঘোরাফেরা করছে, মানে ধরো বাতাসে ঘুরছে এখানে কোথাও এখানে কোথাও, ঠিক আছে। তো এই ধরনের গল্প বলতে গেলে তাকে তার পজিশন বোঝাতে গেলে আমার তিনটে কম্পোনেন্টস লাগবে, x i cap, y j cap, z k cap। আচ্ছা, v ভেলোসিটির তিনটে কম্পোনেন্ট, v x i cap, v y j cap, v z k cap। ইভেন অ্যাক্সেলারেশনেরও তিনটে কম্পোনেন্ট লাগবে, a x i cap, a y j cap, a z k cap। আচ্ছা, আমি একটা গল্প বলি, তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে করবো তো ডাক্তারি, কাটবো তো মানুষ, ট্রিটমেন্ট করবো মানুষের, এত ভেক্টর টেক্টর পড়ে লাভ কি? এখানে একটা মজার কথা বলি, ডাক্তার ক্ষেত্রে না আমরা বিভিন্ন বিশেষ করে রেডিওলজি নিয়ে পড়াশোনা করবে ফার্দার তোমরা, তো তোমাদের সবাইকে না মেশিনের নিয়ে তো অনেক কাজ করতে হয়। তো মেশিনের ক্ষেত্রে না এরকম ওই 3 কম্পোনেন্ট ব্যাপার আছে, মানে মেশিন অনেক সময় এমন রেজাল্ট দেয়, রেজাল্ট গুলো না ভেক্টরের যেভাবে কম্পোনেন্ট হিসেবে কাজকর্ম হয়, কিছু কিছু মেশিন এরকম টাইপের কম্পোনেন্টের রেজাল্ট দেয়। তো তোমাকে তো মেশিন কম্পোনেন্টের রেজাল্ট দিয়ে দেবে, তোমাকে সেই রেজাল্ট থেকে বুঝতে হবে মেশিন কি বলতে চাইছে, তখন তোমার এই ভেক্টরের কম্পোনেন্টগুলো কাজে কাজে লাগবে। সেই জন্য নিটে ভেক্টর থেকে কোশ্চেন আসে, এবং তাতে যদি ফিজিক্স পড়তে হয়, ফিজিক্স না পড়ে নিট হয় না, ঠিক আছে। তো যাই হোক, চলো নেক্সট। এবার দেখো এর ক্ষেত্রে একটা কথা বলি যে ভি এই যে ভেলোসিটিটা আমি লিখেছি তার তো এক্স কম্পোনেন্ট, ওয়াই কম্পোনেন্ট, জেড কম্পোনেন্ট আছে, আমি বলে দিলাম। এবার দেখো এক্স কম্পোনেন্ট আমি কি করে বের করব। এতদিন পর্যন্ত আমরা দেখছিলাম ভেলোসিটি মানে ds dt বলে দিচ্ছিলাম, কিন্তু যেহেতু এখন এটা ওয়ান ডাইমেনশনালে নেই, 3 ডাইমেনশনালে আছে, তাই x অ্যাক্সিস বরাবর আমাকে ভেলোসিটি বের করতে গেলে আমার x অ্যাক্সিসের দিক বরাবর ডিসপ্লেসমেন্টকে টাইম দিয়ে ডেরিভেটিভ
তার মানে আমার vx সমান সমান হবে dx dt, vy সমান সমান হবে dy dt, vz সমান সমান হবে dz dt। ক্লিয়ার? আচ্ছা, সেম ভাবে অ্যাক্সেলারেশন মানেও আমরা জানি dv dt। এখন 3 ডাইমেনশনাল কেস, তাহলে x অ্যাক্সিস বরাবর আমার কম্পোনেন্টস হবে dvx dt, মানে v অ্যাক্সিস বরাবর যে ভেলোসিটি তার রেট অফ চেঞ্জ উইথ রেসপেক্ট টু t, vy ay মানে dvy dt, az মানে dvz। হলো? এটা তো একটা খেলা গেল, গল্প গেল। এছাড়া তোমরা ওয়ান ডাইমেনশনাল মোশনের ক্ষেত্রে যে কটা ইকুয়েশন অফ মোশন পড়েছো তারা সবাই এই মোশন ইন প্লেনের ক্ষেত্রেও প্রযোজ্য, খালি কম্পোনেন্ট ওয়াইজ। মানে শুধু x অক্ষ বরাবর দিয়ে সবকটার গল্প লিখতে পারো, শুধু y অক্ষ বরাবর গল্প লেখা যায়, শুধু z অক্ষ বরাবর গল্প লেখা যায়। কেমন? দেখো এতক্ষণ তোমরা পড়েছিলে s ut plus half at square, সেটাই 3 ডাইমেনশনাল ক্ষেত্রে আমরা পড়ব x ux t plus half ax t square। কি করেছে দেখো তো, শুধু x কম্পোনেন্ট গুলো নিয়ে খেলেছে। যথারীতি y লিখতে পারবো uy into t plus half ay t square, z লিখতে পারবো uz into t plus half az t square। সেম ভাবে v u plus এটাও লেখা যাবে vx ux plus ax t, vy uy plus half ay t, vz uz plus az t। ঠিক আছে? আমি বলার সময় তো একটা একটু মিস বলা হয়ে গেছে, মিসস্পেলিং মানে উল্টোপাল্টা বলা হয়ে গেছে, তো একটু চেক করে নিও। এখানে ঠিকঠাক মোটামুটি লেখা আছে। তো চলো এবার প্রবলেমে ঝাঁপিয়ে পড়া যাক। প্রথম প্রবলেম, the x and y coordinate of a particle at any time, মানে আগের ক্ষেত্রে যেমন s ফাংশন অফ t বলে দিয়েছিল, এখানে x আর y দুটোই আলাদা করে ফাংশন অফ t বলে দিয়েছে। then the acceleration of the particle at t equals to 2 seconds। দেখো অ্যাক্সেলারেশন শুধু জানতে চেয়েছে মানে, এবং উত্তরগুলো আমি দেখতে পাচ্ছি কোথাও আমার আই ক্যাপ জে ক্যাপ নেই, মানে আমার অ্যাক্সেলারেশনের মডিউলাসটাই তারা জানতে চেয়েছে। তো যথারীতি পুরনোতে ফিরে চলো। প্রথমে তোমাকে x থেকে vx বের করে নিতে হবে, সেখান থেকে ax বের করতে হবে। সেম ভাবে y থেকে vy বের করতে হবে, সেখান থেকে আমাকে ay বের করে নিতে হবে। তাহলে চলো করে ফেলি, বসে থেকে লাভ নেই। তো দেখো আমার যেটা বলেছে সেটা হচ্ছে x equals to wait, তো বলেছে দেখো x equals to 5t minus 2t square, 5t minus 2t square। আমি দেখলাম হাতে লিখলে ছোট, তোমাদের হয়তো প্রবলেম হয়, তাই হোক y equals to 10t হলো। এটা খেলা হবে, আমি অঙ্কটা দেখে বুঝতে পারছি তোমরা বুঝেছো কিনা আমি জানি না। তো প্রথম আমাকে বের করতে হবে vx, vx মানে dx dt, তাহলে dx dt মানে হচ্ছে 5, t ডেরিভেটিভ 1। শুনো এগুলো এবার মুখস্থ রাখতে হবে, হ্যাঁ এখন তো বসে বসে ভাবার সময় নেই। t ডেরিভেটিভ আছে n - 1 মানে 1, দ্যাটস অল। মুখস্থ রাখবে t এর ডেরিভেটিভ 1, t স্কয়ারের ডেরিভেটিভ 2t, t কিউবের ডেরিভেটিভ 2t স্কয়ার, একদম জলের মতো করে মুখস্থ রাখতে হবে। এখন সময় কোথাও তো ভাবার বলো। আর vy ইকুয়ালস টু আমার বেরোবে dy dt, যেটা ইকুয়ালস টু 10। খেলাটা বুঝতে পারছো কিনা দেখো, ax ইকুয়ালস টু dvx dt। এই তোমরা সব লিখবে না, আমি খালি বোঝানোর জন্য করছি। তাহলে 5 এর 0 কনস্ট্যান্ট তো হয় না ডেরিভেটিভ, -4। আর এখানে দেখো যখন আমি ay বের করব, তাহলে dvy dt করব, dvy dt করলে বেরোবে 0। তাহলে দেখো অ্যাক্সেলারেশনের y কম্পোনেন্টই নেই। আমি কিন্তু যখন এটা লিখছিলাম তখনই বুঝে গেছিলাম, কারণ t এর সিঙ্গেল পাওয়ার আছে, তাহলে ফার্স্ট ডেরিভেটিভ করলে t টা উঠে যাবে, সেকেন্ড ডেরিভেটিভ t কিছু থাকবেই না। তো যখন আমার ডিসপ্লেসমেন্টে t এর সিঙ্গেল পাওয়ার আছে, তখন আমি তার অ্যাক্সেলারেশন ভাববো, কারণ আমি জানি পরের স্টেপে গিয়ে 0 হয়ে যাবে। তো যাই হোক, শুধু আমার x কম্পোনেন্ট এন্ড দ্যাট ইজ 4। তাহলে দেখো ওখানে তোমাদের b এর একটা অপশনটা আছে -4 মিটার পার সেকেন্ড স্কয়ার। সো দিস ইজ দ্য অ্যানসার। ওকে, তো চলো এবার পরের কোশ্চেনটা দেখা যাক। পরের কোশ্চেনটা বলেছে a particle has initial velocity 3 i cap plus 4 j cap and has an acceleration 0.4 i cap plus 0.3 j cap. Its speed after 10 second is, দেখো স্পিড জানতে চেয়েছি, দ্যাটস মিন তোমাকে ভেলোসিটির মডুলাসটা বের করতে হবে। ঠিক আছে? তো চলো দেখি অঙ্কটা করে কি হবে। এখানে কিন্তু ওই যে আমি কম্পোনেন্টে ভেঙে ভেঙে মোশন ইকুয়েশন অফ মোশন গুলো লিখেছিলাম, সেইগুলো না কাজ করবে।
প্রথমে আমি একটা মজা করে দিচ্ছি, তোমরা এভাবে লিখে নেবে 3 i ক্যাপ, আচ্ছা i ক্যাপ গুলো মাথার উপরে দিই, i ক্যাপ j ক্যাপ, এগুলো হচ্ছে আমার v এর কম্পোনেন্ট। অ্যাক্সেলারেশনের কম্পোনেন্ট হচ্ছে 0.4 আর হচ্ছে 0.3 হলো। এবার আমরা জানি ফর্মুলাটা কি, v u প্লাস at। v বের করতে হবে, কম্পোনেন্ট ওয়াইজ বের করব, t গুণ করব, t টা কত, এর সাথে t গুণ হবে, এগুলো আমার u, এগুলো আমার a। ওকে, তো মানে u এর কম্পোনেন্ট, এর কম্পোনেন্ট, t কত, t হচ্ছে 10, 3 গুণ করে এর সাথে 10 10, তারপরে এটা হবে আমার 4, এটা হবে 3। তাহলে সিম্পলি আমার u প্লাস at করার কথা, u প্লাস at মানে এটা দাঁড়াবে 7i ক্যাপ, এটা দাঁড়াবে 7k ক্যাপ, সোজা না? তো দেখো এটা আমার বেরোবে অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশনের মডিউলাস আগেই বলেছি root over of x square, that means 7 square plus 7 square, এই জানা কথা, 7 টা কমন আসবে, রুট 2 ভেতরে থাকবে, তাহলে তোমাদের অপশন বি হচ্ছে কারেক্ট অ্যানসার। খুব কঠিন নয়, আমি সিম্পল করছি, এন্ড জাস্ট ইউজ দিস, 2-3 সেকেন্ডে হয়ে যাবে, বিশ্বাস করো, প্র্যাকটিস করলে 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে নামিয়ে ফেলতে পারবে। আরে আমি করে ফেলি, তোমরা পারবে না হয় নাকি? একটু খালি মাথায় একটা শর্টকাট করতে গিয়ে এমন কোশ্চেন পরে নিজের হাতে লেখা নিজেই বুঝতে পারলে না, সেটা খুব বাজে ব্যাপার, এটা প্রায় সময় আমার সাথে হয়, সো আই ওয়ার্ন ইউ। ওকে, তো চলো পরের অঙ্কটা দেখে নিই। পরের অঙ্কটা বলেছি পার্টিকেল স্টার্টিং ফ্রম অরিজিন, মানে x0 y0 টা হচ্ছে 0 0, moves in a straight line in the xy plane and its coordinate are later time near -3 3. The path of the particle makes an angle with x axis। তাহলে আমার গল্প হচ্ছে দুটো পয়েন্ট বলে দিয়েছে সোজা কথায়, সেই পুরনো খেলা, একটা পয়েন্টের কোঅর্ডিনেট 0 0, একটা পয়েন্টের কোঅর্ডিনেট 0,0 আর একটা হচ্ছে √3,3। এটা জেনে এসছো, এটা মাইনাস এটা i ক্যাপ মানে √3i ক্যাপ, আর এটা হচ্ছে 3j ক্যাপ। তাহলে এবার এটা x, এটা y, তাহলে x অ্যাক্সিসের সাথে আমি ছবিটা টাক করে পাশে আনছি, দেখো এটা যদি আমার x অ্যাক্সিসের সঙ্গে কোণ হয় থিটা, তাহলে এইটা আমার হচ্ছে √3 আর এটা আমার 3, তাই তো? তাই কত বেরোবে, তো কম্পোনেন্ট হিসাবে এটা 3, এবার সেটার সাথে ওটা সমান, তাহলে দেখো সেই ফর্মুলা tan theta equals to 3/√3, তার মানে হচ্ছে √3, tan 30 ডিগ্রির মান হচ্ছে √3, তাহলে এখানে অপশন ডিটা হচ্ছে কারেক্ট आंसर। তো অলরেডি আমরা কম্পোনেন্ট দেখে নিয়েছি, কি সাম দেখে নিয়েছি, কি আমরা দেখে নিয়েছি যে ভেক্টর সামটা আমি কি অঙ্কন করি। এবার দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান, obviously another one, আগে খুব ইম্পর্টেন্ট ছিল, সেটা হচ্ছে ভেক্টর প্রোডাক্ট। এখানে একটা কথা বলার, আগে বলেছিলাম দুটো ভেক্টরের যোগফল সবসময় একটা ভেক্টর হয়, কিন্তু প্রোডাক্টের ক্ষেত্রে সত্য না। কোন কোন সময় দুটো ভেক্টর গুণ করলে আমরা একটা স্কেলার পাই, তাকে আমরা বলি ডট প্রোডাক্ট। কোন কোন ক্ষেত্রে দুটো ভেক্টর গুণ করলে আমরা মানে একটা ভেক্টর পাই, সেটাকে আমরা বলি ক্রস প্রোডাক্ট। তো দেখো এখানে আমি যদি দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট করি মানে স্কেলার প্রোডাক্ট করি, তাহলে আমার উত্তরটা হবে এবি cos θ। ওকে, আর দুটো ভেক্টরের যদি আমি ক্রস প্রোডাক্ট করি, প্রথম কথা উত্তরটা একটা ভেক্টর, যে ভেক্টরটার ডিরেকশন হচ্ছে আমার তলের সঙ্গে পারপেন্ডিকুলার, মানে আমি যদি বোর্ডের তলে দুটো ভেক্টর আঁকি, তাহলে হয় এরকম ভাবে হবে, হ্যাঁ বোর্ডের দিকে পিছন দিকে হবে। এখন এই এদিকে হবে না ওদিকে হবে বোঝার জন্য সেই কক্স গুলো নিও, a ক্রস b করলে a থেকে b এর দিকে আমি একটা এরকম রাইট হ্যান্ডের কক্স স্ক্রু ঘোরাবো, ঠিক আছে? ঘোরালে আমার স্ক্রু এর মাথাটা যেদিক বরাবর এগোবে, সেটা হচ্ছে আমার ওই ক্রস প্রোডাক্টের ডিরেকশন হবে, ঠিক আছে? তো যাই হোক, এটা হচ্ছে ডিরেকশনের গল্প গেল, আর ভ্যালুটা হচ্ছে a sin θ, মানে a ক্রস b এর ম্যাগনিটিউড হচ্ছে ab sin θ। ওকে, আচ্ছা তারপরে আমি আরো কিছু প্রপার্টিজ লিখেছি ক্রস প্রোডাক্ট ডট প্রোডাক্টের, সবগুলো আমি বলছি না, কিছু কিছু বেছে বেছে বলছি, বাকিগুলো তোমরা একটু দেখে নিও, আমি ভিডিও লাস্টেও একসাথে লিস্ট করে দেব। তো দেখো a ডট b ইকুয়ালস টু 0 যদি হয়, মানে দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট যদি 0 হয়, যেহেতু ডট প্রোডাক্টে cos θ আছে, আমরা জানি cos 90 0, সুতরাং দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট যদি 0 হয়, সেক্ষেত্রে ভেক্টর দুটো পরস্পর পারপেন্ডিকুলার হবে, তাদের মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি হবে, হলো। আর দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট যদি 0 হয়, সেক্ষেত্রে sin θ 0, আমরা যদি sin 0 0, তাই দুটো ভেক্টরের cos প্রোডাক্ট 0 হওয়া মানে তারা পরস্পরের প্যারালাল হবে, হলো। তারপরে দেখো অলরেডি আমাদের চেনা জানা এক সেট তো ভেক্টর শিখে এসেছি, ইউনিট ভেক্টর i ক্যাপ j ক্যাপ k ক্যাপ।
দেখো আই ক্যাপ নিজেদের মধ্যে আই ক্যাপ গুলো সব সময় প্যারালাল, আই ক্যাপের সঙ্গে জে ক্যাপ পারপেন্ডিকুলার, জে ক্যাপের সঙ্গে কে ক্যাপ পারপেন্ডিকুলার। সেই জন্য যখন আমরা দুটো আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের মধ্যে ডট প্রোডাক্ট দেব তাদের ভ্যালু 1 হবে যেহেতু তারা প্যারালাল। আর যখন আমি ওই ভেক্টরগুলোর ক্রস প্রোডাক্ট দেব আই ক্যাপ ক্রস আই ক্যাপ, মধ্যবর্তী কোণ 0 sin 0 0, সো তাদের ক্রস প্রোডাক্ট হবে 0। ঠিক আছে, যদি এটা খুব একটা কাজে লাগে না তো সেটা রিক্যাপিচুলেট করাচ্ছি। আর যে কোনো আই ক্যাপের সঙ্গে জে ক্যাপের ডট 0 কারণ পারপেন্ডিকুলার, জে ক্যাপের সঙ্গে কে ক্যাপও 0, আর আই ক্যাপের সঙ্গে জে ক্যাপ ক্রস করলে হয় কে ক্যাপ প্লাস কে ক্যাপ, আর জে ক্যাপের সঙ্গে আই ক্যাপ ক্রস করলে হয় মাইনাস কে ক্যাপ। কি করে মনে করবে? দেখো এখানে আমি অলরেডি একটা ছবি গোল মতো রেখেছি, একটু জুম করে দেখো। সেটাতে হচ্ছে দেখো একটা এরকম অ্যারো চিহ্ন দিয়ে গোলটা এঁকেছি। তো দেখো আই ক্যাপ থেকে জে ক্যাপের দিকে যদি যাই, এই তীর চিহ্ন বরাবর যাচ্ছি, এদিক বরাবর তীর চিহ্ন বরাবর হাঁটলে আমি কে ক্যাপ পাবো, তাই এটা হচ্ছে কে ক্যাপ। আর যখন জে ক্যাপ থেকে আমি আই ক্যাপকে ক্রস করব তাহলে আমি তীর চিহ্ন বরাবর উল্টো দিকে হাঁটবো, তাহলে উল্টো দিকে হাঁটতে গেলে আমার উত্তরটা হবে মাইনাস কে ক্যাপ। হলো, এই গোলটা মনে রাখলে এটা মনে রাখবে। এবার এটা তো গেল খুব বেসিক গল্প। এখন যদি তোমাকে এ আর বি কে এই স্ক্রিনের উপরে রাখা কম্পোনেন্ট ফর্মের মতো ফর্মে দিয়ে থাকি, সেক্ষেত্রে যেটা হবে এ ডট বি করলে হবে ax bx, কারণ আই ক্যাপের সাথে আই ক্যাপ গুলো হবে জে ক্যাপের সঙ্গে জে ক্যাপ, কে ক্যাপের সঙ্গে কে ক্যাপ, বাকিগুলো শূন্য। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে হবে ax bx প্লাস ay by প্লাস az bz। হলো, এটা হচ্ছে এ ডট বি এর কম্পোনেন্ট ফর্মে ডট প্রোডাক্ট। আর ক্রস প্রোডাক্টটা করার সময় ওই বড় মনে আমার থাকে না বাবু, তাই জন্য আমি কি করে একটা ওই ট্যাগ করে দাগ কেটে নিই, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ লিখে নিই। প্রথমে যে ভেক্টরটা ক্রসে থাকবে তার কম্পোনেন্ট গুলো তলে তলে লিখবো, তারপরে এগুলো তলে তলে লিখবো, লিখে তোমরা জানো কি করে ডিটারমিনেন্টের নিয়মে গুণ করতে হয়। আমি একটা এক্সাম্পলও দেখাবো। হলো, আর যদি এ আর বি তোমাদের দুটো ভেক্টর বলে থাকে তাদের মধ্যবর্তী কোণটা থিটা হয়, তাহলে cos থিটা ইকুয়ালস টু বের করা যায় a ডট b, মানে ডট প্রোডাক্টকে a আর b এর ম্যাগনিটিউড দিয়ে ভাগ করে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা বেরিয়ে যায়। আরেকটা জিনিস মাঝে মাঝে হয়, যেহেতু a ক্রস b এটা a এবং b দুটোর সঙ্গেই পারপেন্ডিকুলার, তাই a ভেক্টর আর b ভেক্টরের সঙ্গে যদি তোমাকে আমি একটা ইউনিট ভেক্টর বের করতে দিই যা হলো এর সঙ্গে পারপেন্ডিকুলার, সেক্ষেত্রে n ক্যাপ মানে সেই ইউনিট ভেক্টরটা হবে a ক্রস b ডিভাইডেড বাই মডুলাস অফ a ক্রস b। ঠিক আছে, তো এই ফর্মুলাগুলো একটু চোখ বুলিয়ে নিও। আমরা ঝাঁপ দিলাম আমাদের নেক্সট প্রবলেমে। তো নেক্সট প্রবলেমে আমাদেরকে বলেছি a ভেক্টর ইকুয়ালস টু cos ওমেগা t i ক্যাপ আর sin ওমেগা t j ক্যাপ, মানে দুটো একটা ভেক্টর দিয়েছে এটা t এর ফাংশন, আর একটা ভেক্টর দিয়েছে b ইকুয়ালস টু cos ওমেগা t বাই 2 i ক্যাপ sin ওমেগা t বাই 2 j ক্যাপ। এখন বলেছে যে কি আর দ্য ফাংশন অফ দ্য টাইম, the value of t at which they are orthogonal to each other। অর্থগোনাল শব্দের অর্থ হলো ভেক্টরের ক্ষেত্রে তাদের মানে তারা হচ্ছে পরস্পর 90 ডিগ্রি। তো আমরা কি জানি, ডট প্রোডাক্ট যদি 0 হয় দুটো ভেক্টরে তাহলে সেই ভেক্টর দুটো 90 ডিগ্রি হবে। তাহলে এখানেও আমি আবার দুটো ভেক্টর লিখি, a ভেক্টর cos ওমেগা t i ক্যাপ, b আছে sin ওমেগা t j ক্যাপ। b টা হচ্ছে cos ওমেগা t বাই 2 i ক্যাপ sin ওমেগা t বাই 2 j ক্যাপ। এদের ডট প্রোডাক্টে বলেছি ax bx, তাহলে হচ্ছে cos ওমেগা t বাই 2 প্লাস sin সেম কম্পোনেন্ট গুণ হয়, মাঝখানে চিহ্নটা যোগ হয়, sin ওমেগা t বাই 2। আচ্ছা, এটা চেনো অঙ্কে cos a cos b প্লাস sin a sin b, এটা হচ্ছে cos a minus b by 2 cos a minus b এর ফর্মুলা। তাহলে cos প্লাস করে প্লাস থাকলে মাইনাস ওমেগা t by 2। বক্তব্য ছিল দুটো ভেক্টর অর্থগোনাল হবে, তার মানে এদের ডট প্রোডাক্ট হবে 0। তাহলে আমার খেলা হচ্ছে cos ওমেগা t by 2 equals to 0। কখন cos 0 হয় সেটা তো আমরা জানি, সেটা হচ্ছে যে t is equals to ওমেগা t equals to by 2 যদি হয় পাই বাই 2 মানে 90 ডিগ্রি, তাহলে এই cos এর টার্মটা 0 হয়, তাহলে t equals to হবে পাই বাই ওমেগা। এইটা যখন হবে তখন আমার এই ভেক্টর দুটো পরস্পর অর্থগোনাল হবে, তার মানে আমাদের এখানে দেওয়া 1 নাম্বার অপশনটা হচ্ছে কারেক্ট অপশন। ঠিক আছে, বুঝতে পেরেছো? যেহেতু বলেছে অর্থগোনাল
তাই দুটো ডট প্রোডাক্ট বের করে শূন্য করে দিয়েছি, বাকিটা অঙ্কের একটা ছোট ফর্মুলা ইউজ করেছি। তাহলে চলো পরবর্তী এক্সাম্পল 7 এর দিকে তাকানো যাক। সেখানে আমাকে বলে দিয়েছে যে আমার ভেক্টর মডিউলাস অফ a ক্রস b ইকুয়ালস টু √3 ইনটু a ডট b, মানে দুটো ভেক্টর, হ্যাঁ বলে দিয়েছে তাদের মধ্যে ক্রস প্রোডাক্টের মডিউলাসটা ডট প্রোডাক্টের √3, সেখান থেকে বের করতে বলেছে দেন দ্য ভ্যালু অফ মডিউলাস অফ a প্লাস b। আগে আমি এখানে লিখি a প্লাস b এর মডিউলাসটার মান কত মনে আছে? প্রথমেই বলেছি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos থিটা। ঠিক আছে, এবার ভালো করে অপশনের দিকে তাকিয়ে দেখো, a স্কয়ার b স্কয়ার গুলো কিন্তু অপশনে বসে আছে, খালি নাই হচ্ছে cos থিটা। তাহলে আমাকে আমার ওই উপরের শর্ত থেকে থিটা বা cos থিটা বের করে নিতে হবে। তাহলে দেখো a ক্রস b এটা ইকুয়ালস টু √3 a ডট b। আচ্ছা এটা মানে তোমরা জানি ab sin থিটা, √3 ab cos থিটা, ab ab কাটবে, sin থিটা আর cos থিটা এদিকে হবে tan থিটা সমান সমান √3, তাহলে থিটা মানে আমার হচ্ছে 30 ডিগ্রি, তো থিটার মান 30 ডিগ্রি বসালে cos 30 মানে হচ্ছে হাফ, তাই তো cos 30 মানে যদি হাফ হয় 1 2 3 এরপর কি tan কত ডিগ্রির মান √3? হ্যাঁ tan কে tan কত ডিগ্রির মান 60 tan 60 মান √3, আমি এর আগেটা ভুল বলেছি, সরি 2 3, তো tan √3 মান, সরি একটু ভুল হয়ে গেছিল, tan 60 ডিগ্রির মান হচ্ছে √3, তো এখানে যদি আমি 60 বসাই cos 60 মান হচ্ছে হাফ, তাহলে দেখো এখানে মুছে দিচ্ছি, হাফ হাফ কেটে যাবে, তো প্রথম অপশনটা ঠিক, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab টু দি পাওয়ার হাফ। ঠিক আছে, তো এবার আমরা ভেক্টরের যে টপিকটা নিয়ে পড়াশোনা করব সেটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি। রিলেটিভ ভেলোসিটি বলতে আমরা কি বুঝি? ধরো তুমিও দৌড়চ্ছ একটা ট্র্যাক দিয়ে, মানে রাস্তা দিয়ে, আবার তোমার বন্ধুও তোমার সঙ্গে সঙ্গে একটা রাস্তা দিয়ে দৌড়চ্ছে, ঠিক আছে? তাহলে দেখো তোমাদের দুজনের মধ্যে একটা আপেক্ষিক বেগ থাকবে, যার আপেক্ষিক বেগটা বেশি হবে অন্যজনের রেসপেক্টে, মানে যার বেগ বেশি হবে তার আপেক্ষিক বেগটা বেশি হবে, তো সে কিন্তু এই দৌড়টা জিতে যাবে। আপেক্ষিক বেগের আরো একটা উদাহরণ দিতে গেলে বলতে হয় যে ধরো একজন মানুষ ট্রেনের ভেতর বসে ট্রেনের বেগটা দেখছে, তার কাছে ট্রেনের আপেক্ষিক বেগ 0, আবার একটা মানুষ ট্রেনের বাইরে স্টেশনে দাঁড়িয়ে ট্রেনের বেগটা দেখছে, সেটাও তার কাছে, সেটা তার আপেক্ষিক বেগ, সেটা কিন্তু 0 না। তো বেসিক্যালি আপেক্ষিক বেগ মানে কারুর রেসপেক্টে কারুর সাপেক্ষে বেগটা কত সেটা না। ঠিক আছে বাচ্চারা, বুঝেছো? তো তোমাকে যদি আমি দুটো বস্তু দিই a আর b, তাহলে আলাদা আলাদা করে বেগ বলে দিয়েছি, যে একটার বেগ va আর একটার বেগ vb। তোমাকে আমি বলছি a এর রিলেটিভ ভেলোসিটিটা বের করবে, a এর রিলেটিভ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু কার b। ঠিক আছে, সেক্ষেত্রে তোমার vr রিলেটিভ ভেলোসিটি সমান সমান হবে va ভেক্টর মাইনাস vb ভেক্টর। কি করে মনে রাখবে? দেখো তুমি এখানে a এর রিলেটিভ ভেলোসিটি বের করছো উইথ রেসপেক্ট টু b, b এর সাপেক্ষে, ঠিক আছে? সেই জন্য দেখো এখানে b vb এর আগে মাইনাস আসছে, যার রেসপেক্টে তুমি ভেলোসিটিটা রিলেটিভ ভেলোসিটি বের করবে তার ভেলোসিটির আগে তোমার একটা মাইনাস আসবে। ঠিক আছে, এবার একটা দুটো মজার কেস, ইন্টারেস্টিং কেস দেখে নি। ধরো যেমন গল্পটা বলছিলাম, তুমি আর তোমার বন্ধু দুজনে দৌড়ে ট্র্যাক দিয়ে একই দিকে দৌড়ছো, তার মানে বেসিক্যালি তোমাদের ভেলোসিটি গুলো প্যারালাল, ঠিক আছে? মানে VA এবং VB ডিরেকশনটা সেম, সেক্ষেত্রে তোমাদের রিলেটিভ ভেলোসিটি দেখো সিম্পলি VA মাইনাস VB করলেই বেরিয়ে যাবে, ঠিক আছে? কিন্তু তোমরা যদি মুখোমুখি দৌড়াও, এ ওর দিকে ওর দিকে এরকম ভাবে মুখোমুখি দৌড়াও, তাহলে সেক্ষেত্রে তোমার যেটা গল্প গিয়ে দাঁড়াবে সেটা হবে VA মাইনাস অফ VB, কারণ VA আর VB দুটো ভেক্টরের মধ্যে অ্যাপারেন্টলি একটা মাইনাস সাইন চলে আসবে, তাহলে আলটিমেটলি রিলেটিভ ভেলোসিটিটা হবে VA প্লাস VB। সেই জন্য যে সমস্ত রাস্তায় একমুখী গাড়ি চলে সেখানে সবাই মোটামুটি একই একটা ধরাবাঁধা স্পিডে চালায়, মানে সবাই মোটামুটি 60-70 কিলোমিটার পার আওয়ার বেগে গাড়িটা চালায়, ঠিক আছে?
কিন্তু যদি সবাই যে রাস্তাগুলো ওয়ান ওয়ে, কারণ সেক্ষেত্রে দেখো সবাই যদি মোটামুটি 60 বা 50 কিলোমিটার/আওয়ার বেগে গাড়ি চালায়, সেক্ষেত্রে কিন্তু তাদের মধ্যে রিলেটিভ ভেলোসিটিটা খুব কম হবে, ঠিক আছে। কিন্তু যে সমস্ত গাড়িগুলো ওয়ান ওয়ে নয়, মানে এদিক ওদিক দুদিক থেকেই গাড়ি আসছে, সেই সমস্ত রাস্তাগুলোর ক্ষেত্রে কিন্তু ভেলোসিটি, রিলেটিভ ভেলোসিটি গুলো যোগ হয়ে যায়। মানে একজন দিক থেকে 50 বেগে আসছে, একজন দিক থেকে 50 বেগে আসছে, তার মানে আলটিমেটলি যদি রিলেটিভ ভেলোসিটিটা হয় 100 কিলোমিটার। তো সেরকম ক্ষেত্রে গাড়ির মুখোমুখি সংঘর্ষ লাগলে ক্ষয়ক্ষতির পরিমাণটা বেশি হয়, আর পিছন দিকে ধাক্কা লাগলে যেহেতু আপেক্ষিক বেগ বা রিলেটিভ ভেলোসিটিটা কম হয়, সেক্ষেত্রে ক্ষয়ক্ষতির পরিমাণটা কম হয়। হলো, বোঝা গেল? আচ্ছা, এছাড়া এই প্যারালাল এবং অ্যান্টি প্যারালাল কেস ছাড়াও আরেক ধরনের ভেলোসিটির কেস আছে, সেটা হচ্ছে যখন দুটো বস্তু পারপেন্ডিকুলারে দৌড়চ্ছে। উদাহরণ, তুমি রাস্তা দিয়ে হাঁটছো, মাথার উপর বৃষ্টি পড়ছে, রাস্তাটা হরিজন্টাল মানে অনুভূমিক বরাবর আছে, বৃষ্টিটা পড়ছে ভার্টিক্যালি আপওয়ার্ড ডিরেকশন থেকে। তাহলে তোমার ডিরেকশন এবং বৃষ্টির ডিরেকশন এই দুটো কি, এই দুটো পারপেন্ডিকুলার। তাহলে সেক্ষেত্রে রিলেটিভ ভেলোসিটি হবে, আমরা জানি যে দুটো পারপেন্ডিকুলার ভেক্টরের মানে সাবট্রাকশনটা হয় √(va² + bb²), ঠিক আছে। আর তার ডিরেকশনটা হবে, যদি ভি এর সাথে আমি আলফা কোণ করে থেকে থাকি, মানে VA ধরো তুমি আর হচ্ছে VB হচ্ছে ধরো বৃষ্টি, তাহলে এক্ষেত্রে এক্ষেত্রে তোমার VA ধরো বৃষ্টি আর VBটা ধরো তোমার বেগ, ঠিক আছে। তাহলে তোমার সাপেক্ষে বৃষ্টির বেগ বলেছিলাম, তাহলে আমি ধরে নিচ্ছি কোনটা বৃষ্টির সাথে করেছে, মানে VA এর সাথে কোণ করে রয়েছে আলফা। তাহলে সেক্ষেত্রে বৃষ্টির যে আপেক্ষিক বেগ হবে তার ডিরেকশন কিন্তু সোজাভাবে পড়বে না, সেটা উল্লম্ব দিকের সাথে একটা কোণ করে পড়বে। সেই ট্যান আলফা কোণটার মান হবে VB/VA। সেই জন্য রাস্তা দিয়ে যখন বৃষ্টির মধ্যে তুমি হেঁটে যাও বা সাইকেল চালিয়ে যাও, যতই বৃষ্টি ওপর থেকে টানা পড়ুক না কেন, তোমার কিন্তু কোনো সময় সোজাভাবে ছাতা ধরলে তোমার হবে না। সবসময় ছাতাটাকে হরিজন্টালের সাথে মানে উল্লম্ব দিকের সাথে একটা হালকা কোণ করে ধরতে হয়। কত কোণ করে ধরতে হয় সেটা কিন্তু তুমি আমার ওই ট্যান আলফা, যে আলফা কোণটা লিখেছি সেই মানটা, সেই পরিমাণ কোণে তোমাকে ধরতে হবে। মানে বৃষ্টির বেগ আর তোমার বেগ এই দুটোর রেসপেক্টে ঠিক হবে তুমি কত ডিগ্রি কোণে ধরবে ছাতা, ঠিক আছে। তো এবার চলো কতগুলো অঙ্ক দেখে নেওয়া যাক। তো আচ্ছা ঠিক আছে, তার আগে আরেকটা রুলস একটু বলে নিই, সেটা হচ্ছে যে রিভার ক্রসিং এর রুল। আপেক্ষিক বেগের একটা অ্যাপ্লিকেশন। রিভার ক্রসিং মানে হচ্ছে যে একটা নদীর তুমি এপার থেকে ওপারে যাচ্ছ, তার জন্য বোট চালাচ্ছ, ঠিক আছে, বা তুমি সাঁতার কেটে যাচ্ছ। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে তুমি যখন সাঁতার কেটে যাচ্ছ, তুমি ধরো সোজা তোমার বোটটা চালিয়েছিলে, এবার নদীর একটা স্রোত আছে, নদীর স্রোত কিন্তু তোমাকে কোনোভাবে স্থির থাকতে দেবে না, সেটা তোমাকে ক্রমাগত একটা সাইডে ঠেলবে। যদি বাঁ দিক বরাবর স্রোত হয়, তুমি সোজা এরকম ভাবে যাওয়ার চেষ্টা করছো, স্রোত কিন্তু তোমাকে ক্রমাগত বাঁ দিক বরাবর ঠেলতে থাকবে। এর ফলে যেটা হবে সেটা হচ্ছে তুমি কিছুতেই সোজা সাঁতার কাটতে পারবে না, তুমি সব সময় একটু বেঁকে 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 সাঁতার কাটবে, ঠিক আছে। এইবার এখানে ব্যাপার হচ্ছে তুমি কতটা বাঁকবে, এটা একটা ফ্যাক্টর। এবার ধরো তুমি ঠিক নদীর এপার থেকে ওপার মানে সোজাসুজি নদীটা, ছবিটা দেখো, তোমার ধরো ইচ্ছা হচ্ছে এক্স্যাক্টলি ও বিন্দু থেকে বি বিন্দুতে তুমি সাঁতার কাটবে, মানে ঠিক সোজাসুজি ওই পারে তোমাকে পৌঁছতে হবে, ঠিক আছে। সেই জন্য তোমাকে কিভাবে তোমাকে সাঁতার কাটতে হবে বা নৌকা করে গেলে কিভাবে নৌকাটাকে কোন ডিরেকশন বরাবর কত বেগে চালাতে হবে সেটা জানা দরকার। কারণ অনেক সময় তো এরকম হয় না যে আমরা এক্স্যাক্টলি ওই পারে পৌঁছতে চাইছি, ওই পার থেকে একটু সরে টরে গেলে আমাদের অসুবিধা। তো সেরকম ক্ষেত্রে দেখো যেটা গল্প আলটিমেটলি আমার দাঁড়াবে, আমি সেক্ষেত্রে নৌকাটা না সোজা না চালিয়ে বা আমি সাঁতার কাটার সময় সোজা সাঁতার না কেটে একটু বেঁকে ওয়ে বরাবর সাঁতার কাটবো, ঠিক আছে। তাহলে আমার ভেলোসিটি, ম্যানের ভেলোসিটি Vm হবে ওয়ে বরাবর, ঠিক আছে। আর রিভারের ভেলোসিটিটা হচ্ছে BA বরাবর। এবার দেখো BA বা AB বরাবর, ঠিক আছে, মানে হরিজন্টাল বরাবর। এবার দেখো এই VM এর একটা উপাংশ আছে AB বরাবর, সেটা হচ্ছে VM sin থিটা, কারণ থিটা কোণটা হচ্ছে OB এর সাথে O এর কোণ হচ্ছে থিটা। তাহলে VM এর AB বরাবর যে কোণ উপাংশ আছে সেটার মান হচ্ছে sin থিটা, VM sin থিটা। তাহলে দেখো যদি VM sin থিটা সমান সমান VR হয়, মানে মানুষটার গতিবেগের এই নদীর স্রোত বরাবর উপাংশটা নদীর স্রোতের সাথে সমান হয় এবং বিপরীত দিকে কাজ করে, তাহলে আমরা বলতে পারবো যে নদী তোমাকে বাঁ দিক বা ডান দিকে ঠেলবে না, তুমি সোজা নদীটা ক্রস করতে পারবে। সেখান থেকে দেখো আমরা ওই ফার্স্ট কন্ডিশনে এসেছি sin θ VR/VM, ঠিক আছে। আবার দেখো VM আর VR আর VM এরা সবাই মিলে
একটা সমকোণী ত্রিভুজ গঠন করেছে। বেসিক্যালি যখন তোমার ভিএম সাইন থিটাটা ভিআর কে ক্যান্সেল করে দিচ্ছে, তখন তোমার ভিএমআর মানে মানুষের ভেলোসিটি উইথ রেসপেক্ট টু রিভার সেটা হবে ডাইরেক্ট ওবি বরাবর একদম সোজা। তো এই ওবি বরাবর যদি ভিএমআরটা হয়, সেক্ষেত্রে দেখো একটা সমকোণী ত্রিভুজ কমপ্লিট হচ্ছে। তো তুমি ভিএমআর এর মানটা লিখতে পারবে রুট ওভার অফ ভিএম স্কয়ার মাইনাস ভিআর স্কয়ার। ঠিক আছে, আর নদীটা ক্রস করতে তোমার সময় লাগবে টি ইকুয়ালস টু রুট ওভার টি ইকুয়ালস টু ডি বাই ভিএমআর। ভিএমআর তোমার এখন ভেলোসিটি, আলটিমেটলি সব ক্যান্সেল হয়ে আলটিমেটলি তোমার রিলেটিভ ভেলোসিটি ভিএমআর, আর টোটাল নদীর ডিসটেন্সটা দিই, তাহলে তোমার পার হতে সময় লাগবে ডি বাই ভিএমআর। এটা হচ্ছে মিনিমাম ডিসটেন্সে নদী পারাপার, মানে এক্স্যাক্টলি যেখানে দাঁড়িয়ে আছে তার সোজাসুজি নাক বরাবর যদি তুমি নদী পার হতে যাও তাহলে এই গল্পটা হবে। কিন্তু যদি তুমি শর্টেস্ট টাইমে মানে মিনিমাম টাইমে নদী পার হতে চাও, সেক্ষেত্রে কিন্তু তোমাকে ওই ব্যাকাটারা ভাবে নদীর নৌকা চালালে হবে না, তোমাকে স্ট্রেট ফরওয়ার্ড নাক বরাবর নৌকা চালাতে হবে। তার জন্য তুমি বেঁকে গিয়ে যদি বি বিন্দুর এ বিন্দুর বদলে বি বিন্দুতে গিয়ে পৌঁছাও, দ্যাটস অল, কোনো প্রবলেম নেই। সরে গিয়ে পৌঁছাও, কিন্তু মিনিমাম টাইমে পৌঁছাবে। সেই ক্ষেত্রে দেখো ভিএমআরটার মান সেম হবে, খালি ভিএম স্কয়ার প্লাস ভিআর স্কয়ার হবে, মাঝখানে আগে মাইনাস ছিল, এক্ষেত্রে প্লাস হয়ে যাবে। আর ট্যান থিটা মানে কত ডিগ্রি কোণে তোমাকে বাঁকাতে হবে সেই কোণটার মান হবে ভিআর বাই ভিএম। যেহেতু থিটা কোণটা ভিএম এর সঙ্গে ভিএম এর সঙ্গে থিটা কোণটা করেছে, সেই জন্য ট্যান থিটা ইকুয়ালস টু হবে ভিআর বাই ভিএম। ক্লিয়ার? তাহলে দেখো নদী পারাপারের দু রকম কেস হলো, একটা হচ্ছে মিনিমাম ডিসটেন্সে নাক বরাবর সোজা ক্রস করবে, আর একটা হচ্ছে মিনিমাম টাইমে। সেটা হচ্ছে তার সেক্ষেত্রে তুমি নৌকাটা বা নিজে চলবে সোজা বরাবর, কিন্তু নদীর স্রোত তোমাকে ঠেলে থিটা কোণে বাঁকিয়ে দেবে। ঠিক আছে, তাহলে এবার চলো রিভার ক্রসিং সংক্রান্ত কয়েকটা অঙ্ক দেখে নেওয়া যায়। তো প্রথমেই আমরা এক্সাম্পল 9টার দিকে তাকিয়ে দেখি। 9টা কি বলেছে আগে পড়ি, আমার সাথে সাথে তোমরাও পড়ো। দ্য স্পিড অফ আ সুইমার ইন স্টিল ওয়াটার ইজ 20 মিটার পার সেকেন্ড, মানে মানুষের ভেলোসিটিটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। The speed of the river water is 10 meter per second as flowing due east, মানে পূর্ব দিক বরাবর নদীর জলের স্রোত আছে। If he is standing on the south bank and wishes to cross the river along the shortest path, the angle at which he should make his stroke with respect to northeast is given by। আচ্ছা, প্রশ্নটা আমি তো পড়েছি, আমিও বুঝে গেছি, তোমাদেরকে আমি একটু টাইম দিচ্ছি, তোমরা একবার পড়ো, আমি ওয়েট করছি, তোমরা আগে একবার কোশ্চেনটা ভালো করে পড়ে নাও। আই হোপ তোমরা অঙ্কটা একবার পড়ে নিয়েছো। তো দেখো, এবার আমি যেটা সবসময় বলি, আগে অঙ্ক থেকে খুঁজে খুঁজে বের করো চেনা শব্দ। প্রথম কথা দেখো লেখা আছে সুইমারের স্পিড ইন স্টিল ওয়াটার, যেটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। বুঝতে পেরেছো? তার মানে এখানে আমার আগের ফর্মুলা অনুযায়ী ভিএম এটা সমান সমান হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। হলো? আচ্ছা, দ্বিতীয় তথ্য বলেছে দ্য স্পিড অফ রিভার। আচ্ছা, আমি ছবিটা রিভারে রাখি, এটা হচ্ছে রিভার, এটা আমার ইস্টের দিক বরাবর, ইস্ট এটা হলো, এটা আমার নর্থ, এটা হচ্ছে আমার ইস্ট। তো ইস্টের দিক বরাবর রিভারের যে ফ্লো তার স্পিডটা হচ্ছে ভিআর, এটা ইকুয়ালস টু 10 মিটার পার সেকেন্ড। এখন প্রশ্ন হচ্ছে যে নৌকাটাকে কত ডিগ্রি কোণে চালাতে হবে, মানে নর্থের সাথে কোণ, মানে আমাকে জানতে চেয়েছে এই কোণটা কত, এই থিটা কোণটা কত। ঠিক আছে, আর সেক্ষেত্রে বলে দিয়েছি আমি উইশেস টু ক্রস দ্য রিভার অ্যালং দ্য শর্টেস্ট পাথ, মানে রিভারটা আমাকে ক্রস করতে হবে এই বরাবর, এই লাইন বরাবর আমি রিভারটাকে ক্রস করতে চাইছি, আর আমি নৌকাটাকে চালিয়েছি এরকম একটা কিছু থিটা অ্যাঙ্গেল, এটা আমার বের করার উদ্দেশ্য। তো আগের পাতাতেই দেখো আমি বলেই দিয়েছিলাম যে শর্টেস্ট ডিসটেন্স ক্ষেত্রে নদী পারাপার করতে গেলে সাইন থিটা ইকুয়ালস টু আমার হবে ভিআর বাই ভিএম। তো ভিআর সেক্ষেত্রে কোনটা কিন্তু আমার এই দিকের রেসপেক্টেই ছিল, নর্থ দিকের রেসপেক্টেই ছিল। আগের পাতার ছবিটা একবার দেখে নিই। ঠিক আছে, দেখো তো, দেখো থিটা কিন্তু আমার ওই নর্থ ইস্ট ডিরেকশনের সঙ্গেই ছিল, সেক্ষেত্রে আমার সাইন থিটা সমান সমান ছিল ভিআর বাই ভিএম।
ভালো করে দেখো, সাইন থিটা ইকুয়ালস টু ছিল ভিআর বাই ভিএম। তাহলে দেখো 10 বাই 20 তার মানে হচ্ছে হাফ। তাহলে সাইন থিটা, সাইন কত ডিগ্রির মান হাফ? কি সাইন কত ডিগ্রির মান হাফ? সাইন 30 ডিগ্রির মান হাফ। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে 30 ডিগ্রি কোণে নৌকাটাকে চালাতে হবে। এখানে আরেকটা ব্যাপার, আমি যখন ছবিটা এঁকেছি খুব স্মার্টলি আমি ইস্টের দিকে বেঁকে দিয়েছি, কিন্তু ভেবে দেখো আমি যদি এদিক বরাবরই নৌকাটাকে ঠেলি তাহলে এইটা আমার ভিএম, তাহলে ভিএম সাইন থিটাটার ডিরেকশনটাও তো এদিক বরাবর হবে, ফলে স্রোত আর নৌকা দুটোই আমাকে ওদিকে আরো ঠেলে নিয়ে যাবে। সেটা তো আমি চাই না। সেই জন্য কিন্তু আমার এদিক বরাবর চালালে হবে না, এই দিক বরাবর নিজের নৌকাটাকে বা মানুষটাকে এই দিক বরাবর সাঁতার কাটতে হবে। সেই জন্য দেখো উত্তরে লেখা আছে 30 ডিগ্রি ওয়েস্ট, তার মানে বি দাগের অ্যান্সারটা হচ্ছে আমার রাইট অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পেরেছো? একবার দেখে নাও অঙ্কটা। আমি খালি ঠিক যেটা বললাম, প্রথমে ছবিটা আমি ইস্টের দিকে এঁকেছিলাম, সেটা ইস্টের দিকে হবে না, সেটা ওয়েস্টের দিকে হবে। ঠিক আছে, একবার দেখে মিলিয়ে নাও, তোমরা একবার খাতায় প্রয়োজন হলে করো। ওকে, আমি সময় দিচ্ছি। তো চলো নেক্সট প্রবলেমটা পড়ি। বলেছে দেখো দ্য ভি অফ আ রিভার ইজ 1 কিলোমিটার, মানে একটা নদীর চওড়া 1 কিলোমিটার। দ্য ভেলোসিটি অফ বোট ইজ 5 কিলোমিটার পার আওয়ার। দ্য বোট কভার্ড দ্য width অফ দ্য রিভার ইন শর্টেস্ট টাইম 15 মিনিট। দেন দ্য ভেলোসিটি অফ রিভার স্ট্রিম ইজ। পাতি বাংলা আগের প্রবলেমটা দেখো ছিল শর্টেস্ট পাথ, আর এই প্রবলেমটাতে আছে দেখো শর্টেস্ট টাইম, মানে আগেরটা মিনিমাম ডিস্টেন্সের গল্প ছিল, আর এই গল্পটা হচ্ছে মিনিমাম টাইমের গল্প। মিনিমাম টাইমে কি করতে হয় নিশ্চয়ই তোমাদের মনে আছে, যে নৌকাটাকে আমি এরকম সোজা চালিয়ে দেবো জয়মা কালী বলে, তারপরে যা হবে হবে আর কি। ঠিক আছে, তো এটা ভীষণ সোজা অঙ্ক। দেখো টি ইকুয়ালস টু আমরা জানি ডি বাই ভিএমআর, এটা। এবার দেখো ডিটা আমার এখানে 1 কিলোমিটার, আর ভিএমআরটা আমি জানি না, ভিএমআরটা এদিকে পাঠিয়ে দিলাম, আর টির এদিকে দিচ্ছি। টি দেখো বলেছে 15 মিনিট। 15 মিনিট মানে কি 1/4 ঘন্টা। কেন 1/4 ঘন্টা করছি? দেখো আমার ভেলোসিটি গুলো সব কিলোমিটার পার আওয়ারে আছে, তাই এখানেও আমাকে কিলোমিটার পার আওয়ার আনতে হবে। সো আই জাস্ট পুট দ্যাট। তাহলে দেখো আমার ভিএমআরটা বেরোলো 4 কিলোমিটার পার আওয়ার হলো। তাহলে আবার দেখো আমরা একটা ফর্মুলা জানি যে ভিএমআর, এটা আগের ফর্মুলা পেজে আমি করে এসেছি, ভিএমআর সমান সমান ভিআর স্কোয়ার প্লাস ভিএম স্কোয়ার। তাহলে দেখো ভিআর স্কোয়ারটা তো আমি জানি না, আমাকে বের করতে হবে। তাহলে আমি এখান থেকে একেবারে যেটা করব, ভিআর সমান সমান হবে দেখো রুট ওভার অফ ভিএমআর স্কোয়ার মাইনাস ভিএম স্কোয়ার। দেখো কি করেছি বুঝতে পারছো কিনা? আগের পাতার ফর্মুলাটা চলো, নাহলে আমি এখানে একবার ছবিটা আঁকি। এটা হচ্ছে ভিএম, এটা ভিআর, আর এটা হচ্ছে ভিএম আর। এবার দেখো বুঝতে পারছো কিনা? এটা তো আমি পাতি রেজাল্টেন্টের ফর্মুলাটা বসিয়েছি, ভিএমআর ইকুয়ালস টু রুট ওভার অফ ভিআর স্কোয়ার প্লাস ভিএম স্কোয়ার। ওকে, আর ভিআর সমান সমান এখান থেকে প্লাস মাইনাস করে গল্প করে এটা লিখেছি। ভিআর এমআর স্কোয়ার আমি জানি 4 কিলোমিটার পার আওয়ার, আর ভিআর স্কোয়ারটাও সরি ভিএম স্কোয়ারটাও আমি জানি, প্রশ্নে বলে দিয়েছি 5 স্কোয়ার। তাহলে এটা করলে দাঁড়াবে দেখো রুট ওভার অফ 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, তার মানে হচ্ছে 25 মাইনাস 16, এটা আমরা সবাই জানি উত্তর হবে 3। তাহলে দেখো নদীর বেগটা হবে 3 কিলোমিটার 3 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা এখানে দেখো আমি উল্টোটা হয়ে গেছে, কারণ এখানে এটা বেশি এটা কম, সেই কারণে এখানে অ্যাপারেন্ট মাইনাস সাইন আসতে বলে এখানে এটাকে উল্টে দিয়েছি। ঠিক আছে, তাহলে আলটিমেটলি আমার উত্তরটা হবে হচ্ছে এরা 3 কিলোমিটার পার আওয়ার হলো। আচ্ছা, এই মোটামুটি রিভারের 2 টাইপের অঙ্ক আমি করে দিলাম। হোমওয়ার্কের শীটেও থাকবে একটা দুটো অঙ্ক, চেষ্টা করে দেখবে হয় কিনা, নাহলে আমাকে কমেন্টে জানিও যে কোনো প্রবলেম হচ্ছে কিনা। ঠিক আছে।